সেন্সিটিভিটি অ্যানালাইসিসের এই অঙ্কটা আমরা ম্যাথসটা দেখাইছিলাম। ব্রেক ইভেন মার্জিনাল সেফটি আমরা দেখেছিলাম। ফাইন। রেলিভেন্ট ক্যাশ ফ্লো। রেলিভেন্ট ক্যাশ ফ্লো কি জিনিস? ইয়া, ডিয়ার স্টুডেন্টস, ফিউচার incremental cash flow arising from the decision being made। মানে কি? যে কস্টটা হচ্ছে ডিসিশন মেকিং এর সাথে 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 আহ, হয়, আর যেটা হচ্ছে ডিসিশন না নিলে ওই খরচটা হতো না। এই ধরনের ডিসিশন। ডিসিশন মেকিং না করলে ওই কস্টটা অ্যাভয়েড করা যেত। ওই ধরনের কস্ট হচ্ছে রিলিভেন্ট কস্ট। Future incremental cash flows arising from the decision being made, তাই না? ইয়েস স্যার। What is sunk cost? Sunk cost কি? স্যার যে খরচটা অলরেডি আর রিকভার করা যাবে না। Irrecoverable cost। জি স্যার। যে কস্টটা অলরেডি, it has already been incurred। হুম। না, ধর আপনি একটা মেশিন কিনে ফেলেছেন, it has been purchased 5 years back। ওকে, এখন এই মেশিনটা, এখন মেশিনের কস্টটা কি ফিরে পাওয়া যাবে? এখন এই মেশিনটার যে রিটেন ডাউন ভ্যালু আছে আর যে স্ক্র্যাপ ভ্যালু আছে সেটা হয়তো পাওয়া যেতে পারে। এর বেশি কি কিছু পাওয়া যাবে? এর বেশি পাওয়া যাবে? বলেন। যাবে? পাওয়া যাবে এর বেশি? না স্যার। পাওয়া যাবে না। ডেপ্রিসিয়েশনকে কি বলে? নন ক্যাশ এক্সপেন্ডিচার বলে না? ইয়েস স্যার। এটা তো আপনারা জানেন, ডেপ্রিসিয়েশন ইজ এ নন ক্যাশ। আচ্ছা, আনঅ্যাভয়েডেবল কস্ট কোনটা? মিনিমাম নন ক্যান্সেলেবল কস্ট, নন ক্যান্সেলেবল মিনিমাম কস্ট ইন এনি কন্ট্রাক্ট। মানে ধরেন একটা এক্সপেন্ডিচার করছেন, হুম, এখানে আহ, যে পরিমাণ টাকা আপনাকে ফিক্সড খরচ করতেই হবে, হুম, যেটা আসলে মানে কোনোভাবেই অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই, হুম, আনঅ্যাভয়েডেবল কস্ট বলি, বা অনেক সময় এটাকে কমিটেড ফিক্সড কস্টও বলে না, রাইট? রাইট স্যার। হোয়াট ইজ ফাইন্যান্স কস্ট? আমরা কয়েকটা নাম শুনবো আর কি। ফাইন্যান্স কস্ট কি? স্যার ফাইন্যান্সিং এর জন্য যেই কস্টটা হয় সেটা অনেকটা ইন্টারেস্ট হতে পারে, ব্যাংক চার্জ হতে পারে। ফাইন্যান্সের জন্য যে কস্টটা হয় কি বলে? ফাইন্যান্স কস্ট। ফাইন্যান্স কস্ট ইজ রিলেটেড টু আর ব্যাংক চার্জ, লোন প্রসেসিং ফিস, ফরেন এক্সচেঞ্জ লুজিং যেটা হয় সেগুলা। ধরেন আপনি ধরেন একটা ডিসকাউন্টেড মানে ক্যাশ ফ্লো, মানে আপনি ধরেন কোন একটা ক্যাশ ফ্লোকে ডিসকাউন্ট রেট দিয়ে আজকের প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসলেন, হুম,
তো ধরেন আজকের প্রেজেন্ট ভ্যালু আর ফিউচারের যে ভ্যালু, এই দুইটার ডিফারেন্সটা কি? ফাইন্যান্স করছিস? হ্যাঁ। ফাইন্যান্স কস্ট। এটা কিন্তু এক ধরনের ইন্টারেস্ট, খেয়াল করেন। ধরেন আজকে আপনি 5 বছর পরে আপনি একটা টাকা পাচ্ছেন, সেটাকে আপনি ডিসকাউন্ট করে 5 বছর পরে ধরেন আপনি 10 লাখ টাকা পাবেন। তাই 5 বছর পরে 10 লাখ টাকা পাওয়া আর আজকে কত টাকা পাওয়ার সমান। তার মানে আজকে যে টাকাটা প্রেজেন্ট ভ্যালুতে আমি পাবো, ওই টাকাটা ইনভেস্ট করলে 5 বছরে সুদে আসলে ওই 10 লাখ টাকা হবে, রাইট? বিষয়টা তো তাই। প্রেজেন্ট ভ্যালু কনসেপ্টটা তো তাই, রাইট? রাইট স্যার, ভ্যালু ফর টাইম। হ্যাঁ। টাইম ভ্যালুর, টাইম ভ্যালুর যে পয়সাটা, ঠিক আছে। হুম। হোয়াট ইজ অপরচুনিটি কস্ট অ্যান্ড রেভিনিউ? অপরচুনিটি কস্টটা কি? এটা আমরা জানি, সবাই জানি। The cash flow foregone if a one unit of resource is used on the contract or project instead of the best alternative way. Best alternative way instead of best alternative way তে আপনার সো অপরচুনিটি কস্টটাকে আর একটু সহজভাবে যদি বলতে চাই তাহলে কি বলতে পারবো? একটু সহজভাবে বলার চেষ্টা করি। বলেন। কেউ বলতে চাচ্ছেন না? স্যার সবাই তো অ্যাকচুয়ালি পড়েছি আমরা। হচ্ছে, স্যার একটু অপরচুনিটি সহজভাবে কস্টটা হচ্ছে, স্যার বলেন। এখন যেটা আমি পেতাম, হ্যাঁ, সেইটা জি। আমি অন্য কিছু করার জন্য যদি মিস করে ফেলি, ওইটা হচ্ছে অপরচুনিটি কস্ট। হ্যাঁ, মিস করে ফেললি, ওটার মধ্যে নেক্সট বেস্ট অল্টারনেটিভটাই হলো আপনার। হ্যাঁ, নেক্সট বেস্ট অল্টারনেটিভ, ইয়েস স্যার। হ্যাঁ, দ্য বেস্ট অল্টারনেটিভ দ্যাট ইউ ফরগট। হুম, তাই না? অনেকগুলো অপশন তো থাকতেই পারে, রাইট? ইয়েস স্যার। অনেকগুলো অপশন থাকতে পারে, তার মধ্যে বেস্ট যে অপশনটা সেটাই হলো আপনার অপরচুনিটি কস্ট, রাইট? ইয়েস স্যার। হোয়াট ইজ, আচ্ছা, রেলেভেন্ট কস্ট আছে। আমরা একটা ছোট এক্সাম্পল করি, ওয়ার্কআউট একটা এক্সাম্পল করি না, তাহলে বলতে পারবো। A new contract requires the use of 50 tons of metal. কত টন লাগবে? 50 tons মেটাল ZX81. This metal is used regularly on all farms projects. At the moment, there are in inventory of 100 tons of ZX81, which are brought for 200 টাকা per ton. হুম, যে 100 টন যে ইনভেন্টরিটা আছে, সে ইনভেন্টরিটা কত টাকা দিয়ে কিনেছিল? 200 টাকা পার টনে কিনেছিল, রাইট? রাইট। রাইট স্যার। এখন তো নতুন কন্ট্রাক্টে কত লাগবে? মেটাল লাগবে কত? কত টন লাগবে নতুন কন্ট্রাক্টে? 50 টন লাগবে, রাইট? 50 টন। এখন কারেন্ট পারচেস প্রাইস, আগে যে রেটে কিনেছিলাম ওটা তো 200 টাকা পার টনে কিনেছিলাম, এখন প্রাইস কত? 210।
210 টাকা পার টন, তাই না? And the metal could be disposed of. যদি মেটালকে এখন আমি ডিসপোজ করি, ডিসপোজ করলে এখান থেকে কত টাকা আসবে? 150 পার টন আসবে, রাইট? আচ্ছা, উইথ হোয়াট কস্ট শুড বি দ্য নিউ কন্ট্রাক্ট বি চার্জড? তাহলে নতুন কন্ট্রাক্টের ZX81 এর কস্ট কত হবে? বলেন না। Should it be 50 ton multiplied by 210? Or should it be like 50 ton multiplied by 200? কোনটা হবে বলেন? Which cost is relevant now? বলেন। আপনার 200 টাকার যে টনের যে মাল, এটা তো অলরেডি কেনাই আছে দুইশো আপনার দুইশো ইনভেন্টরি। দশ 210 টাকা পার টন ইন্টু 50। 50 টন, এটা আমাকে কস্ট করতে হবে, এটা হবে আমার রিলেভেন্ট কস্ট। এক্স্যাক্টলি। কেন বলতে পারবেন? কেন ইয়া কারেন্ট হলো না প্রাইস স্যার, 50? কেন ওয়াই কারেন্ট ওয়াই নট ইট ইজ 50 মাল্টিপ্লাইড বাই 200 টাকা পার টন? কারণ স্যার ওটা প্রিভিয়াস, কারেন্টও তো ইয়েস। 210। অপু দত্ত কে বলতেছেন এটা? নাম কি? শামিমা, নামটা আবার বলেন। শামিমা হোসেন। ও, শামিমা, আই নো ইউ। হ্যাঁ, ঠিক আছে শামিমা, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে 200 টাকা করে পার টনের যে কস্ট, এইটা আমি নিতে পারছি না। কারণ কারণ কি? কারেন্ট কারণ হলো, প্রাইসটা, হুম, বলেন। কারেন্ট রেট হচ্ছে 210। ইয়েস। কারণ ওই কস্টটা আমার হিস্টোরিক্যাল কস্ট হয়ে গেছে, ওইটা আমি কিনেছিলাম ওই রেটে, কিন্তু এখন তো আমি ওই রেটে কিনতে পারবো না। বাট কন্ট্রাক্টটা তো আমি এখন করছি, রাইট? তাহলে এখন আমি যদি কন্ট্রাক্ট করে থাকি যে আমি 50 টনস অফ মেটাল দিব আর কি, তো একটা কন্ট্রাক্টে আমার লাগছে, তাহলে এখন কারেন্ট মার্কেট প্রাইস যদি 210 হয়, আমার জন্য রেলিভেন্ট কস্ট তো 210, নট 200। জি স্যার। এইটা নিয়ে কি কোনো কোশ্চেন্স আছে? নো স্যার। উম, তারপরে তারপরেরটা কি বলেন? নেক্সট কোশ্চেনটা বলেন, নেক্সট অ্যান্সারটা বলেন। সাপোজ ম্যাটেরিয়াল উইথ নো অল্টারনেটিভ ইউজ, বলতেছে ম্যাটেরিয়ালের কোনো অল্টারনেটিভ ইউজ নাই। ম্যাটেরিয়ালের কোনো অল্টারনেটিভ ইউজ নাই, তখন রিলিভেন্ট কস্ট কত হবে? স্ক্র্যাপ ভ্যালু। হুম, তাহলে কত হবে? স্ক্র্যাপ ভ্যালু দিয়ে যদি ধরেন তাহলে কত হবে? 150 পার টন। 150 পার টন। তাহলে সেক্ষেত্রে কি আপনি বলতে চাচ্ছেন যে রেলিভেন্ট কস্ট অফ ইউজিং হবে 150 ডিভাইড বাই 50? ডিভাইডেড বাই কেন, মাল্টিপ্লাই হবে না? মাল্টিপ্লাইড বাই 50, তাই হবে? ওদের ইয়েতে কি 50 টনই আছে হুম। স্টক? না, 50 না, নতুন কন্ট্রাক্টে 50 টন লাগবে।
নতুন কন্ট্রাক্টে 50 টন লাগবে, সেক্ষেত্রে কি হবে? What is the relevant cost of using on the new contract? বলেন। স্যার আরেকবার একটু মানে ইনভেন্টরিতে 50 টন আছে। স্যার কন্ট্রাক্টে 50 টন ওনাদের প্রয়োজন, আর সেখানে ওনার প্রাইস হচ্ছে গিয়ে আমাদের স্ক্র্যাপ ভ্যালু যেটা 150 টাকা। তো সরি 150 হচ্ছে পার টনের প্রাইস। তো সেইটা দিয়ে আমাকে মাল্টিপ্লাই করতে হবে, কারণ যেহেতু এখানে আমার কোনো অল্টারনেটিভ ইউজ নাই, দ্যাটস ওয়াই স্ক্র্যাপ ভ্যালুটাই মাল্টিপ্লাই হবে। লজিকটা কি বলেন? স্যার স্যার লজ অপরচুনিটি অফ সেলিং। অপরচুনিটি সেলিং, ইন্টারেটিভ কোশ্চেন্স, আমরা অ্যান্সারটাতে চাইনি। কোশ্চেন কত এটা? ইন্টারেক্টিভ সিক্স কোশ্চেন 6। সিক্স অ্যান্সারটা কোন পেজে আছে? নিচে। কত নম্বর পেজে বলো তো? হোয়াট ইজ দ্য পেজ নাম্বার? পেজ নাম্বার কেউ বলতে পারছেন না কেন? আমরা তো স্যার বই ওপেন স্যার করে নেই, আরো নিচে। হুম, কারো কাছে বই নাই? স্যার 468। 4468। দিস ওয়ান। What is this? Now only the alternative use for material is to sell it for scrap. The 50 tone on the contract is to give up the opportunity of selling. Next best alternative টা কি যদি এটার কোনো অল্টারনেটিভ ইউজ না থাকে? তাহলে এখানে কোন কনসেপ্টটা ইউজ হইলো শামিমা? স্যার আমাদের কন্ট্রাক্ট অনুযায়ী হচ্ছে আমাদের 50 টন দরকার। তো সেটা হচ্ছে আমার সেলিং এর উপর ডিপেন্ড করবে, যেহেতু আমার রিকোয়ারমেন্ট 50, তার মানে এটা আমার সেল আউট হবে। সেটার বেস ধরে যদি আমি করি, আর এখানে আমার কোনো অল্টারনেটিভ ইস্যু নাই, তো সেই ক্ষেত্রে আমাকে স্ক্র্যাপ ভ্যালু যেটা আছে সেটাকে ধরতে হবে। কনসেপ্টটা কি? কনসেপ্টটা অপরচুনিটি কস্ট না? জি স্যার। স্যার কনসেপ্টটা তো অপরচুনিটি কস্ট, যে যখন আপনি 50 টনকে আর কোনো অন্য জায়গায় ইউজ করতে পারবেন না, তখন তো অ্যাকচুয়ালি আপনাকে 50 টনের অপরচুনিটি কস্ট কত বের করতে হবে? 50 টন আপনি আপনি 50 টন যদি অন্য জায়গায় ইউজ করতে না পারেন, আপনি এটা মার্কেটে তখন আপনাকে আউটরাইট সেল করে দিতে পারেন, তাই না? রাইট? যে স্যার সেল করে দিবেন সেই সেলের প্রাইসটাই হলো আপনার, এই টাকাটা আপনি রিকভার করতে পারেন, রাইট? রাইট স্যার। হ্যাঁ। তো এখন আমার এখানে তাহলে রেলিভেন্ট কস্টটা হবে হলো 50 মাল্টিপ্লাইড বাই 150। নাম্বার
নাম্বার 7-এর কোশ্চেনটা কি ছিল মনে আছে? 7-এ বলা ছিল স্যার 25 প্রাইস টন ভ্যালু স্কেপ স্কেপ ভ্যালু বের করা যাবে, মানে 25 স্ক্র্যাপ টন সেল ভ্যালুটা করা বের যাবে। করে। হুম। কিভাবে বের করবেন? যে 25 টনকে যদি আপনি ইয়ে করেন, 150 টন করে এটার কস্টিং ধরেন, ঠিক আছে, যদি আউটরাইট এটা বিক্রি করে আনেন, ঠিক আছে, তাহলে এটার প্রাইস হবে 3750 টাকা, রাইট? আর 25 টন যদি আপনি কারেন্ট মার্কেট প্রাইসে কিনেন, যদি আপনাকে মনে করেন ফার্দার 25 টন আরো কিনতে হয়, তাহলে আপনাকে এটা তো আর, আপনি তো আর কারেন্ট মার্কেট প্রাইস ছাড়া কি এখন 25 টন কিনতে পারবেন? না স্যার, তো তাহলে তো এখন তো 210 টাকা করে, রাইট? তো সো এখন তাহলে এটা ডিফারেন্সটা কি হলো? এটা ডিফারেন্সটা হলো রেলিভেন্ট কস্ট অফ ম্যাটেরিয়াল। আচ্ছা, তারপরে কি ছিল? কোশ্চেন 9-এ কি ছিল? কোশ্চেন 8-এ কি ছিল? কোশ্চেন 8-এ স্যার লেবার কস্ট। লেবার কস্ট। লেবার কস্টের এখানে কি রেলিভেন্ট কস্ট আছে? এটা এটা স্যার কোনো রিলেভেন্ট কস্ট না, জি স্যার, বিকজ ডিসিশন মেকিং এ এটা কোনো ইনফ্লুয়েন্স আনে না, ইম্প্যাক্ট নাই, কোনো হ্যাঁ। ইম্প্যাক্ট আনে না, লাইক সান কস্ট। এনআরভি বের করলো কিভাবে? 900 টাকা এনআরভি বের করছে কিভাবে? The recoverable amount is 900 NRV, which is higher than 800 economic value. As this is a lower than 1000 replacement cost, so 900 is the deprivable value. আচ্ছা, এটা আমরা deprivable ভ্যালুটা পড়তে গেলে আমাদেরকে ডিপ্রাইভেবল ভ্যালুটা আগে পড়ে আসতে হবে, ঠিক আছে? আমরা এই পেজটা মনে রাখেন, 468 পেজটা একটু মনে রাখেন, হ্যাঁ। আমরা ডিপ্রাইভেবল ভ্যালুটা পড়বো আগে 468, তারপর এখানে আবার আসবো, ঠিক আছে ভাই? 419 যাওয়া ফোর ফোর ওয়ান 419 নাইন 419 না, স্যার, না 319 মনে হয় নাকি, না 419 বেশ। 419 স্যার, 419 419 ডক্টর পড়াবে, সি এর ক্লাস আছে। হুম। আচ্ছা, লেভেল কষ্ট ওয়ার্ক ফ্রম। আচ্ছা, এখানে আমরা এই রিলিভেন্ট কস্ট অফ লেবারটাকে, আচ্ছা ডিপ্রাইভেবল ভ্যালু দেখার আগে আমরা এখানে একটা আহ, ওখানে আমরা তো ওইটা বলতেছি যে, আচ্ছা এখানে আমরা একটু স্কিল লেবারের ওয়ার্কআউট এক্সাম্পলটা একটু দেখে নিই। A mining operation uses skilled labor costing 8 টাকা per hour, which generates a contribution of skill labor এর কস্টিং কত?
8 টাকা পার আওয়ার, না রাইট? এটা কন্ট্রিবিউশন কত দিচ্ছে? 6 টাকা পার আওয়ার আফটার ডিডাক্টিং দিস লেবার কস্ট। আচ্ছা, লেবার কস্ট বাদ দেওয়ার পরে আর কি, কেমন? আচ্ছা, এ নিউ প্রজেক্ট ইজ নাও বিং কনসিডার্ড হুইচ রিকোয়ার্স 5,000 আওয়ার্স অফ স্কিল লেবার। দেয়ার ইজ এ শর্টেজ অফ দ্য রিকোয়ার্ড লেবার। এখানে রিকোয়ার্ড লেবারের শর্টেজ আছে। Any used on the project, new project must be transferred from the normal working. What is the relevant cost of using the skilled labor on the project? Relevant cost is here opportunity cost, which is related to labor cost, skilled labor cost, existing skilled labor cost. তাহলে এখানে আপনার কত হবে, মানে কস্ট, অপরচুনিটি কস্টটা কত? কস্ট মানে লস্ট হচ্ছে কত, মানে লেবার কস্ট তো আমাকে 8 টাকা দিতেই হচ্ছে, রাইট? এখানে Right. তো আমার তো তাহলে এই যে 8 আর 6, মানে এই যে 14 টাকা, 14 টাকা তো আমি নিশ্চয়ই এই 14 টাকার আমি 5,000 যদি আমি নিউ স্কিল, আমার যদি 5,000 আওয়ার লাগে স্কিল লেবারের নতুন প্রজেক্টে, যেহেতু আমার লেবারের একটা শর্টেজ আছে, তাহলে আমার এই 5,000 স্কিল লেবার আওয়ারের কস্ট কত ধরবো আমি? Total 14. Total 14. কেন 14? আমার লেবারের কস্ট তো 8 টাকা, আমি 14 কেন ধরবো? I also miss 6 contribution from using the eight. ইয়েস, ইয়েস। শুধুমাত্র আমি যে মানে লেবার কস্ট আমার 8 টাকা দিতে হচ্ছে, ঠিক আছে, কিন্তু ওরা তো আমাকে কন্ট্রিবিউশন দিচ্ছিল 6 টাকা করে। তার মানে আমি আমি বেসিক্যালি 14 টাকা করে ক্যাশ লস করছি। যদি আমি মানে তাদেরকে আমরা 5,000 স্কিল লেবারের যদি আমার লাগে, এই 5,000 স্কিল লেবারের কস্ট হবে আমার কন্ট্রিবিউশন লস সহকারে। সো 5,000 মাল্টিপ্লাইড বাই 14। হুম। আচ্ছা, এরপরে আসেন। হুম। আচ্ছা, যদি এই যে ইন্টারেক্টিভ কোশ্চেন 8-এ বলেছে, 8-এ কি বলেছে? যে আপনার সারপ্লাস আছে স্কিল লেবারে, তাহলে 8 টাকা হবে। তখন আপনি কি আপনার সারপ্লাস যেহেতু আছে, তার মানে কি আপনার আপনি লেবার আমার আইডেল আছে স্যার, ওরা আপনার বসে আছে। আইডল ক্যাপাসিটি আছে। তা আইডল ক্যাপাসিটি যদি থাকে আপনার, তখন তো আর আপনার কন্ট্রিবিউশন লস্ট হচ্ছে না, রাইট? তখন আপনার ওই 5,000 ওয়ার্কারের রেলিভেন্ট কস্ট কি হবে? 8 টাকা করে হবে না? জি স্যার। কে কথা বলতেছেন? এই ইম্পর্টেন্ট ক্লাসে কথা বলেন না ভাই। কে কথা বলতেছেন? হোয়াট ইজ দ্য ডিপ্রাইবল ভ্যালু অফ অ্যাসেটস, বলেন। ভেরি 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 ইম্পর্টেন্ট Total কোশ্চেন। value is the lower of replacement cost and recoverable amount. Deprivable value is the Lower cost of deprive replacement and recoverable amount. uh, recoverable amount আর রিপ্লেসমেন্টের মধ্যে যেটা লোয়ার সেটাই হলো আমার ডিপ্রাইভেবল ভ্যালু। আচ্ছা, রিপ্লেসমেন্ট কস্ট আমরা জানি যে আমরা অ্যাসেট রিপ্লেস করতে গেলে আমাদের কি পরিমাণ খরচ হয়, এটাই তো আমার রিপ্লেসমেন্ট কস্ট, রাইট?
রাইট। Is it replacement cost? What is recoverable amount? Higher of NRV and value in use Higher of NRV and and value in use. আচ্ছা এনআরভি আমরা এনআরভি ইনভেন্টরিতে আমরা পড়েছি না এনআরভি কিভাবে কেউ বলতে পারবেন এনআরভিটা কি নেট রিয়ালাইজেবল ভ্যালু এটা হচ্ছে স্যার আমি এটা মার্কেটে সেল করে এখন আমি কত টাকা রিয়ালাইজ করতে পারবো বা কত টাকা রিকভার করতে পারবো স্যার। এর সঙ্গে ফেয়ার compare ভ্যালু করতে হবে। লেস, ফেয়ার ভ্যালু লেস কস্ট অফ সেল বা কস্ট টু সেল অর হ্যাঁ ডিসপোজাল, কস্ট অফ ডিসপোজাল। হুম, এনআরবিটা সাধারণত কনসিডার করা হয় যে একটা মানে প্রোডাক্টের প্রোডাকশন কস্ট আর মার্কেট ভ্যালু যেটা নেট রিয়েলাইজেবল ভ্যালু, দুইটার মধ্যে যেটা কম হয় সেটা সাধারণত আমরা ইনভেন্টরিতে কাউন্ট করে থাকি। আমরা বের করি স্যার ফেয়ার ভ্যালু লেস কস্ট টু মেকিং দ্য সেল। তার মানে নেট সেলিং কস্ট ইয়েস স্যার। মানে যে প্রাইস আমি বিক্রি করব সে প্রাইস থেকে আমার যদি সেলিং কোনো কস্ট হয় সেটা আমি বাদ দিয়ে আমি নেট করব সে নেট সেলিং কস্টটাই আমার হবে এই যে আপনার নেট রিয়েলাইজেবল ভ্যালু। আচ্ছা আচ্ছা আর ভ্যালু ইন ইউজের ভ্যালু এটা কিন্তু পরীক্ষায় আসে হ্যাঁ ভ্যালু ইন ইউজের ইয়েটা কি ফর্মুলাটা কি হচ্ছে পিবি অফ পিবি অফ ফিউচার ক্যাশ ফ্লোস। ভ্যালু ইন ইউজ বলেন ভ্যালু ইন ইউজ হচ্ছে স্যার প্রেজেন্ট ভ্যালু অফ ফিউচার ক্যাশ ফ্লো অর ক্যাশ জেনারেটেড ইউনিট অর এন্টিটি স্পেসিফিক কস্ট। ফিউচার ভ্যালু অফ ক্যাশ ফ্লো আই মিন প্রেজেন্ট ভ্যালু অফ ফিউচার ক্যাশ ফ্লো এই তো প্রেজেন্ট ভ্যালু অফ ফিউচার ক্যাশ ফ্লো না রাইট ইয়েস স্যার। সো প্রেজেন্ট ভ্যালু অফ ফিউচার ক্যাশ ফ্লো হইলে তাহলে ইয়েস স্যার। আপনার প্রেজেন্ট ভ্যালু অফ ফিউচার ক্যাশ ফ্লো যদি হয় তাহলে ভ্যালু ইন ইউজ বলে বা এটার আরেকটা নাম আছে কি ইকোনমিক ভ্যালু না ভাই সো এক যে কোনো কিছুর মানে এই ভ্যালু ইন ইউজ বা ইকোনমিক ভ্যালু প্লাস এনআরভি এই দুটার মধ্যে যেটা হায়ার হবে সেটাই আমার রিকভারেবল অ্যামাউন্ট হবে ব্যাপারটা বুঝছেন যখন আমি রিকভারেবল অ্যামাউন্ট অ্যামাউন্ট আপনার এখানে মাথায় রাখতে হবে যে যখন আমি রিকভারেবল অ্যামাউন্ট ক্যালকুলেশন করব তখন আমাকে হায়ারটাই নিতে হবে হায়ার ওয়ানটা আমি নিব ঠিক আছে হায়ার ওয়ান when we calculate recoverable amount it should be higher one ঠিক আছে হুম আচ্ছা আর যখন আমি ডিপ্রাইভেল ভ্যালু ক্যালকুলেশন করব তখন কিন্তু আমার রিপ্লেসমেন্ট কস্ট আর রিকভারেবল অ্যামাউন্টের মধ্যে লোয়ার ওয়ানটা নিতে হবে রাইট বুঝতে পেরেছেন সবাই জি স্যার। জি স্যার। কেউ কোনো কথাই বলতেছেন না ব্যাপার কি হুম বুঝতে পারছেন না জি স্যার বুঝতে পারছি স্যার। ওকে ইন্টারেক্টিভ কোশ্চেন 9টা আমরা কি করতে পারবো পারবো স্যার। দেখি একটু চেষ্টা করি আমরা এটা তো পারা উচিত নাকি ডিপ্রাইভেবল ভ্যালু ক্যালকুলেশন একটা মেশিন কবে আমরা কিনেছিলাম
জেডএক্স লিমিটেড একটা মেশিন সে 2 ইয়ার্স ব্যাকে কিনেছিল নাকি? কি কিনেছিল না 2 ইয়ার্স অ্যাগো? কত টাকা দিয়ে কিনেছিল? 2000। 2,000 টাকা দিয়ে কিনেছিল। আচ্ছা, 2,000। এখন এটার প্রাইস কত? কারেন্ট মার্কেট প্রাইস কত? 1000। 1,000 টাকা, রাইট? এটার কারেন্ট মার্কেট প্রাইস মানে ফেয়ার ভ্যালু বলি আর কি, ঠিক আছে? আর এটা যদি এখন বিক্রি করি, এনআরভি বলি, 900। এনআরভি কত? 900। 900। তাহলে এটা ডিপ্রাইভ এখন কি বলতে চাচ্ছে? What would be the deprivable value? 2 ইয়ার্স আগে যে মেশিনটা কিনেছিলাম, কেমন, ওইটার আসলে আরো 2 ইয়ার্স রিমেইনিং মেয়াদ আছে। The machine has 2 years of life remaining. Hmm. And over this period, the cost of renting the machine, আচ্ছা, the machine, এই মেশিনটা আছে আরো 2 ইয়ার্স অফ লাইফ রিমেইনিং আছে। ও আরো আরো 2 বছর এটা ব্যবহার করা যাবে, ঠিক আছে? and over this period the cost of renting the machine instead, এই পিরিয়ডে যদি আমি ইয়ে করি, রেন্ট করি, তাই না, রেন্ট দেই, তাহলে আমার কত হচ্ছে? তাহলে এই এই 800 টাকাটা কি হচ্ছে? প্রেজেন্ট ভ্যালু হচ্ছে না? ভ্যালু ইন ইউজ হচ্ছে না এটা? Yes, sir. হুম। Yes, sir. এটা কিন্তু একটু দেখেন, এখন যদি আমরা এটা গিয়া করি, রেন্ট করি, Yes, sir. এটা ইকোনমিক ভ্যালু হবে। ইকোনমিক ভ্যালু হবে, হ্যাঁ, ইকোনমিক ভ্যালু হবে। তাহলে দুটার মধ্যে আমি হায়ারটা নিব না? Lower one, Yes, sir. sir. 900, Lower, sir. lower one. হায়ার ওয়ান নিব আমরা। হায়ার ওয়ান। ডিপ্রাইভেবল ভ্যালুর ইয়া কি ছিল, মানে কনসেপ্টটা কি ছিল? Recoverable amount এবং হায়ার অফ হচ্ছে রিকভার। রিপ্লেসমেন্ট হায়ার নিব কস্ট, দুইটার মধ্যে এনআরভি আর লোয়ার ওয়ান। এনআরভি আর ভ্যালু ইন ইউজের উপরে আমি কি হায়ারটা নিব, রাইট? ইয়েস স্যার, ইয়েস স্যার। এনআরভি আর ইকোনমিক ভ্যালুর মধ্যে আমি হায়ারটা নিব রিকভারেবল অ্যামাউন্ট, আর রিপ্লেসমেন্ট কস্ট আর রিকভারেবল অ্যামাউন্টের মধ্যে আমি কি নিব? লোয়ারটা নিব লোয়ারটা হলো নিব। ডিপ্রাইভেবল রাইট। ভ্যালু। তাহলে আমার ডিপ্রাইভেবল ভ্যালু এখানে কত আসবে? না না, আগে 900, আমার স্যার। রিকভারেবল অ্যামাউন্টটা কত আসবে বলি। রিকভারেবল অ্যামাউন্ট তো আমার আসবে এখানে 900। রাইট, স্যার। হুম। ইয়েস স্যার, 900 রিকভারেবল অ্যামাউন্ট 900 আছে। 900 টাকা। আচ্ছা। আর ইয়া রিপ্লেসমেন্ট কস্ট, 1000। রিপ্লেসমেন্ট কস্ট হলো আমার 1000 টাকা। ওই যে সিমিলার মেশিন আমরা এখন মার্কেটে বিক্রি, মানে মার্কেটে আমরা এখন সিমিলার মেশিন 1,000 টাকা দিয়ে পাই, রাইট? সো রাইট, এখন এখন আমার এই রিপ্লেসমেন্ট কস্ট আর রিকভারেবল অ্যামাউন্টের মধ্যে লোয়ারটা নিতে হবে না? ইয়েস স্যার। তো ডিপ্রাইভেবল ভ্যালু কত? 900 না? 900। সবাইকে একমত? অনেকে মনে হয় বুঝেন নাই, অনেকে চুপ করে গেছেন। জি স্যার। হুম। শামিমা, 900 হবে স্যার। 900 হবে? জি স্যার। সবাই সবাই কি একমত?
জি স্যার। ইয়েস স্যার। অ্যান্সার দেখেছেন? স্যার অ্যান্সার দেখেন সবাই। স্যার 900-ই আছে। ওকে, এবার কি বুঝতে পেরেছেন আপনারা? ইয়েস স্যার। ইয়েস স্যার। এখানে কি কেউ আছেন জিনিসটা বুঝতে পারেন নাই? তাহলে আবার বলতাম আর কি, আর না বুঝলে পরেরটায় চলে যাবো আর কি। বুঝলে পরেরটায় চলে যাব। কেউ আছেন বুঝতে পারেন না এটা? হুম। স্যার পরবর্তী এটা জান স্যার। বুঝি নাই। স্যার কন্টিনিউ করেন স্যার, নেক্সট। প্রবাবিলিটি কি? প্রবাবিলিটি, হোয়াট ইজ প্রবাবিলিটি বলেন? হোয়াট ইজ প্রবাবিলিটি? Probability is the likelihood, and it can be stated as a percentage or ratio or more usually a number from 0 to 1, right? ইয়েস স্যার। প্রবাবিলিটিকে কেন 0 আর 1 এর মধ্যে রাখা হয়? প্রবাবিলিটির ভ্যালু কেন 100 হয় না? স্যার প্রবাবিলিটি একটা ঘটনা ঘটার সম্ভাবনা সর্বোচ্চ 1, আহ, আর তার চেয়ে কম থাকে, এই জন্যই। এটা সবসময় একটা রেশিও বা পার্সেন্টেজ বলে না যে 30% প্রবাবিলিটি, দ্য 0.30 কেমন, 100% 1, তাই না? 50% 0.5, রাইট? সো প্রবাবিলিটিকে যদি আমরা ডিফাইন করতে চাই, what is the probability? Probability is the likelihood of occurrence, right? It's the Yes, sir. likelihood of occurrence, like it can be stated in the percentage, or it could be like probability value should be in between 0 to 1. So if we actually want to find out probability of achieving a particular desired results, what এখানে আমরা যদি একটা ফর্মুলার দিকে খেয়াল করি, it could be happening like number of ways of achieving desired result would be in a numerator, and denominator থাকবে total number of possible outcome। ঠিক আছে, ধরেন আমরা একটা কয়েন যখন টস করি, আপনি একটু খেয়াল করেন, when we toss a coin, একটু হোল্ড অন, এখানে নামাজ, এখানে আজান আজান দিচ্ছে, একটু হোল্ড।
তো মিউচুয়াল এক্সক্লুসিভ কথাটার আমরা মানে জানি মিউচুয়াল এক্সক্লুসিভ কথাটার মানে ডিয়ার স্টুডেন্টস, শামিমা, মিউচুয়াল এক্সক্লুসিভ কথাটার মানে কি? হোয়াট ইজ স্যার মিউচুয়াল এক্সক্লুসিভ স্যার বলেন? both things cannot be happen at the same time. That means একটা হলে আরেকটা হবে না। Both things could not be happened in the same time. So mutually exclusive কথাটার মানে এরকমই, both লাইক things could not লাইক be. এ কয়েন স্যার, লাইক এ কয়েন। Yes. ওই যে আমি যেটা বলতেছিলাম যে হেড অ্যান্ড টেইল, ইদার হেড আসবে ইদার টেইল আসবে। এরকম কি কখনো হয় যে হেড টেইল দুটোই আসবে? না স্যার, ইম্পসিবল। নো চান্স। চান্স নাই, জিরো। সো হেড আসার প্রবাবিলিটি কত? 50% স্যার। 50%। 0.5। টেইল আসার প্রবাবিলিটি কত? 50%। 0.5। সো আমরা মনে হয় এই জিনিসগুলো পারবো। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এগুলোর রিস্ক আনসার্টেনিটি আমরা পড়েছি। এটা একটু ফাস্ট চাই। এক্সপেক্টেড ভ্যালু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রাইট ইট ডাউন। এক্সপেক্টেড ভ্যালু, an expected value is an weighted average value based on probabilities. The expected value for a single event can offer a harmful guide for management decisions. Although the outcome of a decision may not be certain, there is some likelihood that probabilities could be assigned to the various possible outcomes from an analysis of previous experience. If the probability of an outcome of an event is P, then the expected number of times this outcome will occur in n events, the expected value should be like uh, n multiplied by P. So the concept of probability and expected value are vital in business decision making. The expected value for single events can offer a helpful guide for management decisions. A project with positive EV should be accepted. Of course, a project with a positive EV should be accepted. A project with a negative EV should be rejected. So when choosing between options, the alternative which has the highest EV of profit or the lowest EV of cost, that should be the selection criteria. Okay. So this is how your expected value has to be calculated. এরপর আসেন, there are some limitations of we have some limitations of expected value. Expected value কিছু limitations আছে. There may be some number of limitations as far as your expected value is concerned. বলেন, what are those limitations? শামিমা, anybody else? Expected value limitation গুলা কি কি হতে পারে? স্যার এখানে সবসময় এস্টিমেটেড ভ্যালুটাই নেওয়া হয়।
যে অ্যাকচুয়াল প্রবাবিলিটিটা নেওয়া হয় ইউর অ্যাটেন্ড, আচ্ছা আমরা আপনাদের প্রেয়ারের ব্রেক দিব, প্লিজ ডোন্ট গো। আমরা 15 to 20 মিনিটসের একটা প্রেয়ার ব্রেক দিব। হুম। তো সো ডোন্ট গো রাউন্ড নাও, একটু ওয়েট করেন আপনারা। সো এখানে আমি একটা যে জিনিসটা বলতে চাইছি যে এক্সপেক্টেড ভ্যালুর কিছু লিমিটেশনস আছে। সেই লিমিটেশনস গুলোর মধ্যে সবচেয়ে বড় লিমিটেশনস হলো, তো ধরেন আপনার একটা প্রজেক্ট থেকে আপনি ক্যাশ ফ্লো ফার্স্ট ইয়ারে পাবেন 500 টাকা, রাইট? এখন এটার চান্স 50%। আচ্ছা, সেকেন্ড ইয়ারে পাবেন ধরেন লেটসে 1000 টাকা, ধরেন এটার চান্স 30%। আর থার্ড ইয়ারে পাবেন ধরেন 2000 টাকা, এটার চান্স আমার 0.4%, 40%। এই যে আমরা যে প্রবাবিলিটিস গুলা এক্সপেক্টেড ভ্যালুতে ইউজ করছি, এই প্রবাবিলিটিস কিন্তু একটা এস্টিমেট। সো এখন এস্টিমেট কিন্তু সবসময় যে ম্যাথসের মতন যে একদম প্রিসাইসলি ওয়ার্কআউট কর, এরকমটি কিন্তু নাও হতে পারে। স্যার এখানে আনসার্টেনিটিটা অনেক বেশি থাকে, রিস্কটা অনেক বেশি থাকে। এক্স্যাক্টলি। সো এক্সপেক্টেড ভ্যালুটা যদি কোনো ওয়ান অফ ডিসিশনস বা স্পট অন কোনো ডিসিশনস যদি নিতে চান, ঠিক আছে, এটা কিন্তু ওয়ান অফ ডিসিশনের ক্ষেত্রে অনেক সময় সুইটেবল নাও হতে পারে, কারণ এটা কিন্তু লং টার্মকে অ্যাভারেজ করা হয়, রাইট? আপনারা বুঝতেছেন তো, এটা লং টার্মকে অ্যাভারেজ করা হয়। জি স্যার। এটা কিন্তু ইটস ইটস নট লাইক দ্যাট মাচ, মানে এটা কিন্তু লং টার্মকে অ্যাভারেজ করা হয়। সো expected value is something, yes, averaging the long term, and it's a useful guide for decision making. It's true, but one of decision এর ক্ষেত্রে এটা কাজ নাও করতে পারে। আর এক্সপেক্টেড ভ্যালু আসলে রিস্ক, আমাদের ইনভেস্টরের কিন্তু বিভিন্ন গ্রেড আছে, অ্যাটিটিউডস আছে, অ্যাটিটিউড টুয়ার্ডস রিস্ক। আপনারা পড়েছেন মনে হয় অ্যাটিটিউডস টুয়ার্ডস রিস্ক। জি স্যার, রিস্ক টেকার, হুম। রিস্ক হুম। অ্যাভয়েডার, হ্যাঁ। তারপরে তো এই expected value doesn't consider this sort of attitudes while the decision making process. আচ্ছা, the time value of money, ওরা অনেক সময় টাইম এক্সপেক্টেড ভ্যালু যখন ক্যালকুলেশন করে, তখন আমরা কি যে টাইম ভ্যালু অফ মানি তো আমরা বুঝি, তাই না? টাইম স্যার। ভ্যালু অফ মানি অনেক সময় ওরা কনসিডার করে। সো দিস ইজ হাউ ইট ইজ। আমরা একটা ব্রেকে নেই, ঠিক আছে? আফটার ওকে যে স্যার। প্রেয়ার আমরা 20 মিনিটস পরে উই মাস্ট জয়েন, হ্যাঁ ঠিক আছে? ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ। হোয়াট ইজ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন? ডিয়ার স্টুডেন্ট, সবাই এসছেন? জি স্যার। Yes, sir. হোয়াট ইজ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন? স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এটা কিসের পরিমাপ করে? এটা আমরা পড়েছি, এটার মিনিংটা কি? এটা একটা মেজারমেন্ট। স্যার মানে স্ট্যান্ডার্ড থেকে কতটুকু মানে হচ্ছে আমরা অ্যাকসেপ্ট করবো আর কি একটা ডেটা সেটের প্রবলেমটা। এটা তো একটা একটা মানে শোজ দ্য অ্যামাউন্ট অফ ভেরিয়েবিলিটি।
showing how far on an average, হ্যাঁ স্যার এটা রিস্ক আহ, মেজার স্যার। হ্যাঁ একটা রিস্ক মেজারমেন্ট করার একটা টেকনিক। সো যেমন রিস্ক বলতে কি বোঝাচ্ছে যে আপনার আউটকাম মাইট বি ভ্যারিড, দেয়ার মাইট বি ভেরিবিলিটি অফ আউটকাম এন্ড ক্যান বি। তো রিস্ক মেজারমেন্ট করতে গেলে রিস্ক ক্যান বি মেজার্ড থ্রু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ঠিক আছে? The lower the standard deviation, closer the data points are to meaning decision being taken as lower variability and therefore lower risks. So আপনার ভেরিয়েবিলিটি যদি লোয়ার হয় তাহলে আপনার রিস্ক প্রনটাও লোয়ার। আপনার যদি হায়ার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মিনস আপনার ডেটা পয়েন্টস আর স্প্রেড আউট ওভার এ ওয়াইড রেঞ্জ অফ ভ্যালুজ, increasing the risk of the expected return. A high or low standard deviation can also arise because the values in the set are high or low. In that case, যদি ভ্যালুতে যদি খুব একটা বেশি আপ ডাউন না থাকে তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ এ রিয়েলি এ গুড টেকনিক। কিন্তু যদি ভ্যালু আবার মানে খুব বাইফার্কেট করে, মানে ধরেন হাই লো বিভিন্ন ভাবে বাইফার্কেট করে, সেই ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের থেকে আপনার ইয়েটাই বেশি প্রেফারেবল। কি বলে কোফিশিয়েন্ট অফ ভেরিয়েশন, নাম শুনেছেন? সিবি বলি আমরা। এটা স্ট্যাটিস্টিক্স যারা পড়েছেন আমার মনে হয় আপনারা এটা পড়েছেন, এটা না পড়ার কিছু নাই। স্ট্যাটিস্টিক্স পড়েছেন না? স্ট্যাটিস্টিক্সে তো এই Yes, জিনিসগুলো sir. ছিল। Coefficient of variance. হুম হুম খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ভালো জিনিস। আচ্ছা, প্রজেক্টের এখানে দেখেন প্রজেক্ট 1, প্রজেক্ট 2, 3, 4, এখানে 4টা প্রজেক্ট আছে, রাইট? তো 4টা প্রজেক্টে এখানে একটা মজার জিনিস দেখায়, তারপর আপনারা এটা খেয়াল করলে বুঝতে পারবেন। এখানে দেখেন ক্যাশ ফ্লো গুলো আছে, ইয়ার 1-এ ক্যাশ ফ্লো কত, ইয়ার 2-তে কত, ইয়ার 3-তে কত, ইয়ার 4-এ কত, ইয়ার 5-এ কত, এভাবে দেয়ার আর সাম ক্যাশ ফ্লোস। হুম, রাইট? তো এখন এই যে ক্যাশ ফ্লো গুলা আছে, এই ক্যাশ ফ্লো গুলা, এখন এই ক্যাশ ফ্লো গুলা থেকে আমরা আমরা তো এটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে পারি, তাই না? মিন বের করতে পারি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে পারি। এবং এখানে বলেছে যে টাইম ভ্যালু অফ মানি ইগনোর করতে বলেছে। হুম, সো এটার এটা পারবেন? ইন্টারেক্টিভ কোশ্চেন 10 পারবেন? শামীমা পারবেন? পারবেন? নোবডি ইজ টেলিং এনিথিং। স্যার ট্রাই করলে পারবো স্যার, আগে স্যার মিন মিডিয়ার মুড করে আসছি। হ্যাঁ, এটা হলো তো আমরা সেন্ট্রাল একটু ডেভিয়েশন জাস্ট করে কোশ্চেনটা তো। 10টা আমরা একটু আলোচনা করি।
আচ্ছা, আমরা একটু সিভিটা একটু পড়ে নিয়ে তারপরে একবারে আমরা এই ইন্টারেক্টিভ কোশ্চেনের অ্যান্সারটা আমরা দেখবো আর কি, ঠিক আছে, আলোচনা করে দিব আপনাদের। জি সো স্যার। সিভিটা যেভাবে বের করে আর কি, সিভিটা বের করার নিয়ম হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে মিন দিয়ে ভাগ করতে হয়। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইডেড বাই মিন মাল্টিপ্লাইড বাই 100, এটা হলো আপনার সিভি। ঠিক আছে, যেখানে ভ্যালিয়েবিলিটি অফ রিটার্ন সিগনিফিকেন্টলি হাই, হাই ভ্যালু আছে, লো ভ্যালু আছে, ঠিক আছে, হুম, সিগনিফিকেন্টলি হাই অথবা লো, সেই সব ক্ষেত্রে আমরা ইউজ করি, এই কি বলে, হাইলো মেথড। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন ইউজ করি, সিভি ইউজ করি, কেমন। সো সিভি বের করারও এখানে টেকনিক্স আছে। সিভি এই যেমন ধরেন, উম, আমরা এখানে একটা এই অ্যান্সারটা নিয়ে কথা বললে বুঝতে পারবেন। এখানে দেখেন 2.83 ইজ দ্য ইউনিট প্রাইস মিন, এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। দুইটা, এখন দুইটার মধ্যে কোনটা রিস্ক বেশি বলেন তো দেখি। ডেফিনেটলি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালু যেখানে বেশি হবে। সেকেন্ড ওয়ান 4.8 যেটা। হ্যাঁ, হুম, কিন্তু সিভি, ও সিভিতে যদি সিভি কনসিডার করেন তখন কিন্তু আবার রিস্ক কম, কিন্তু আপনার সেকেন্ড ওয়ানটা খেয়াল করছেন, রুপিতে যেটা আছে খেয়াল করছেন, কারণ ওর সিভি ভ্যালু কিন্তু কম, দেখছেন। ইউএস এর ইউএস এর কোফিশিয়েন্ট অফ ভেরিয়েশন ইজ ভেরি হায়ার দেন দ্য ইন্ডিয়া, রাইট। ইন্ডিয়া 4.8। এখন আপনি যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের বেসিসে যদি রেজাল্ট নেন, তাহলে তো ইউ গো ফর ইনভেস্টমেন্ট, ইউ গো ফর গো ফর ইউএস, তাই না, রাইট, বিকজ ইউএস হ্যাজ লেস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেন ইন্ডিয়া। কিন্তু যখন সিভি বের করতেছেন তখন দেখা যাচ্ছে জিনিসটা সিভি কমে যাচ্ছে ইন্ডিয়াতে 4.8%। সো সবসময় যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন রাইট সর্ট অফ মেজারমেন্ট দেয় এটাও ঠিক না। যখন দেয়ার মাইট বি সাম ইস্যুস, যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মাইট নট giving you the actual results, then CV really works on, ঠিক আছে, এইটা। What is the normal distributions? Normal distributionsটা কি? Frequency distribution, which is important because it arises frequently in real life, হ্যাঁ, রিয়েল লাইফে এটা এটা খুবই ভাবে কাজ করে। নর্মাল ডিস্ট্রিবিউশনের একটা একটা ফর্মুলা আছে, যে ফর্মুলাটাকে আমরা একটা এমন একটা ভাবে আমরা এটা প্রকাশ করি, হুম, যেমন ধরেন জেড ভ্যালু, জেড ভ্যালুটাকে যেমন ধরেন আমরা যদি মাঝখান থেকে শুরু করি জিরো, তাহলে এখানে যেভাবে ক্যালকুলেশন করা হয় যে -1 থেকে +1 এর মধ্যে অ্যাকচুয়ালি থাকে হলো 68.27% থাকে, কেমন, এই এরিয়ার মধ্যে -2 থেকে +2 এই এরিয়ার মধ্যে জেড ভ্যালু, হ্যাঁ, থাকবে হলো আপনার 95.47%, যেটা কিনা আরো -3 বা এই লেভেলে 99.73%। সো এইভাবে আসলে আমরা পজিটিভ এবং নেগেটিভ ভ্যালু দিয়ে, হ্যাঁ, কত পার্সেন্ট ডেটা লাইজ বিটুইন এই যে টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ফ্রম দ্য মিন, মিনের থেকে অ্যাকচুয়ালি কত পার্সেন্ট ডেটা আমরা আসলে ডেটা এই এই অবজারভেশনের মধ্যে থাকে, সেই জিনিসটা আসলে একটা পিক্টোরিয়ালি এখানে বোঝানো হয়েছে। তো এটা আসলে জেড ভ্যালু দিয়ে কনসিডার করা হয়। যেমন ধরেন এখানে, আচ্ছা, আমরা এগুলা সেগুলা মোটামুটি দেখে ফেলেছি, এখানে আর আমাদের তেমন কিছু নাই। চ্যাপ্টার 10টা আসলে অনেক স্যার একটা বিস্তৃত কোশ্চেন। একটা, বলেন না প্লিজ। স্যার জেড ভ্যালুটা আমাকে মেজার করা বা ক্যালকুলেশন করার জন্য কোনো ওয়ে আছে কি? হ্যাঁ, একটা টেবিল আছে, জেড ভ্যালু টেবিল।
জেড ভ্যালু যেটা আসবে ওই টেবিলে গিয়ে আপনি দেখতে হবে ওইটার মানটা কত পার্সেন্ট, ব্যাপারটা বুঝছেন? জি সে স্যার, তাহলে অনুযায়ী স্যারের কাছে আপনার, কত টাকা? আপনার কি স্ট্যাটিস্টিক্স, স্ট্যাটিস্টিক্স পড়লে তো জেড ভ্যালুটা তো স্যার ওটা পড়া কি উচিত। মনে করছে না? নর্মাল ডিস্ট্রিবিউশন সে তো অনেক সহজ জিনিস কিন্তু। জি স্যার, জেড কিন্তু এই ভ্যালু, মানটা মনে করছে না। জেড ভ্যালুটার সাথে আসলে স্যার আগে পরিচিত। আচ্ছা, জেড ভ্যালু আসলে যেমন ধরেন একটা পজিটিভ জেড ভ্যালু যদি বলি, এটা আসলে বলা হয় যে এটা মিনের উপরে, ঠিক আছে? আর যখন এটা নেগেটিভ জেড ভ্যালু হয় তখন এটা মিনের নিচে থাকে বলা হয়, ঠিক আছে? আর যখন জেড ভ্যালু যখন 0 হয় তখন ডেটা পয়েন্টটা ইকুয়াল টু মিন হয়, ঠিক আছে? মিনটা হলো মধ্যম, ঠিক আছে, যেখানে জেড ভ্যালু 0, বুঝতে পারছেন? ধরেন এখন জেড ভ্যালু বের করতে গেলে আপনাকে, ধরেন একটা একটা ভ্যালু দিলেন, সেই ভ্যালু মিন থেকে কত দূরে, ব্যাপারটা বুঝছেন? মানে মিন থেকে তার ডেভিয়েশনটা কত, ঠিক আছে, ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ধরেন এক্স মাইনাস মিউ বা মিন ধরি, ডিভাইডেড বাই লেটস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটাই হবে জেড ভ্যালু, ঠিক আছে? ধরেন আমি জেড ভ্যালু টেবিল আছে, এরকম জেড ভ্যালু টেবিলে আমার যে জেড ভ্যালু যে মানটা বের হবে, ওই মানটা ধরেন জেড ভ্যালুর মান বের হলো 1.53। আমি ওই ওই 1.53-তে প্রবাবিলিটি কত এটা আমরা আবার ওই ইয়াতে দেখবো আর কি। নর্মাল ডিস্ট্রিবিউশনের টেবিল আছে, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টেও এটা আছে, আপনারা পড়েছেন কিনা আমি ঠিক জানি না। আপনার মনে হয় অনেক স্টুডেন্ট আসছে যারা আসলে কামিং ফ্রম আদার ব্যাকগ্রাউন্ড, তারা হয়তো বিজনেস এডুকেশনের এই সাবজেক্টগুলো পড়ে নাই, রাইট? এই ক্লাসে অনেকে এরকম আছে, ঠিক বলেছি? সো ওদের ক্ষেত্রে মেবি হয়তো একটা ইয়া, এনিওয়ে আমরা কিছু অঙ্ক দেখাই দিব, অসুবিধা নেই। জেড ভ্যালুর অঙ্ক দেখাই দিলে আপনাদের জন্য ইজি হয়ে যাবে শামিমা, ঠিক আছে? ডোন্ট ওয়ারি, ঠিক আছে? জি স্যার। আমরা একটা অঙ্ক দেখাই দিব, তখন আপনারা আরো সহজে বুঝে যাবেন। এখন থিওরিটিক্যাল ডিসকাশন করতেছি তো, ঠিক আছে? Regression and correlation. So regression analysis is to specify the relationship between two or more uh, so regression analysis aims to specify the relationship between two or variables. One of these variables is a dependent variable, one whose value depends on the independent variable. ঠিক আছে? Correlation আমরা পড়েছি, correlation is very important. Correlation is a measure of the extent to which the changes in the dependent variable are explained by changes in the independent variable. কোরিলেশনের আমরা কোরিলেশন রিগ্রেশন পড়েছি, পজিটিভ কোরিলেশন, একটা ভ্যালু বাড়লে আরেকটা ভ্যালু যদি বাড়ে এটাকে পজিটিভ কোরিলেশন বলে, একটা ভ্যালু বাড়লে আরেকটা ভ্যালু যদি কমে এটাকে নেগেটিভ কোরিলেশন বলে, হ্যাঁ? যেমন দেখেন পজিটিভ কোরিলেশন বলতেছে যে ভেরিয়েবলস মুভ ইন দ্য সেম ডিরেকশনস, ঠিক আছে,
একটা বাড়তেছে আরেকটাও বাড়তেছে, পজিটিভ ভেরিয়েবল, পজিটিভ কোরিলেশন। একটা বাড়লে আরেকটা কমে, দিস নেগেটিভ কোরিলেশন। একটা বাড়া কমার সাথে আরেকটার কোনো বাড়া কমার কোনো সম্পর্ক নাই, নো কোরিলেশন। সো এইভাবে আছে। এরপরে আমরা সিবি, কোরিলেশন অফ কোফিশিয়েন্ট, যেটা সিবি বললাম আমরা। হুম, কোরিলেশন কোফিশিয়েন্টস আছে, এগুলো আমরা একটু, সেগুলো আমরা ম্যাথস এর মধ্যে দেখলে বেটার হবে বেশি। হুম, এই চ্যাপ্টারটা অনেক বড়, ঠিক আছে। উম, এখানে আবার অনেক ওয়ার্কআউট এক্সাম্পলস আছে, তো তো সবগুলোতে আসলে আমরা যাচ্ছি না, বাট এট দ্য সেম টাইম আর বিজনেস কন্টিনিউটি প্ল্যানিং খুব ইম্পর্টেন্ট। বিজনেস কন্টিনিউ, বিসিপি বলে, বিজনেস বিজনেস কন্টিনিউটি প্ল্যানিং, বিসিপি আপনারা নাম শুনেছেন। হুম, হোয়াট ডাজ বিসিপি মিন? বিসিপি কি বলে? স্যার এটা বেসিক্যালি হুম, হোয়াট ডাজ বিসিপি মিন? স্যার এটা ডিজাস্টার রিকভার সাথে। হ্যাঁ, আপনার কথা ইকো হয়ে যাচ্ছে কেন? Your voice is getting echo. স্যার
ডিয়ার স্টুডেন্টস, আমার কম্পিউটার হঠাৎ করে ইয়া করছে, এই রিস্টার্ট নিয়ে নিছে আর কি হঠাৎ করে। আর ইউ স্টিল দেয়ার? ইয়েস। জি স্যার। কম্পিউটার হঠাৎ করে রিস্টার্ট রিস্টার্ট করাতে আমি ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম, দাঁড়ান আবার শুরু করছি। আমাদের পেজ নাম্বারটা কত ছিল যাতে একটু বললে, 400 কত ছিল? 450। 50। তো আমরা যেটা পড়তেছিলাম বিসিপি, বিজনেস কন্টিনিউটিং প্ল্যানিং, এটা খুবই খুবই বিসিপিটা একজন বলতে চাচ্ছিলেন যে হোয়াট ইজ বিসিপি, বিসিপিটা কি, কেন লাগে? এটা স্যার কিন্তু যে একটা ডিসরাপশন কমপ্লায়েন্সের পার্ট, ইটস এ জি পার্ট স্যার, অফ কমপ্লায়েন্স। বলেন। যে কোনো মানে ডিসরাপশন আপনার এটা হতে পারে ডিজাস্টার, সাইবার অ্যাটাক, পাওয়ার ফেলিউর, সেগুলোর কারণে যখন আমাদের ব্যবসায় কোনো সিস্টেম্যাটিক স্ট্র্যাটেজির ব্যাঘাত ঘটে, সেটাকে রিকভার করার জন্যই আপনার বিসিপি প্ল্যান করা হয়। ভেরি গুড। ধরেন আপনি একটা ব্যাংকের মালিক, ব্যাংকের চেয়ারম্যান, হঠাৎ করে আপনার একটা ইয়া হতে পারে না, আপনার সফটওয়্যার আপনার একটা ক্র্যাশ করলো, আপনার কোর ব্যাংকিং সফটওয়্যার আপনার ক্র্যাশ করলো, হতে পারে না? তখন আপনি কিভাবে আপনি আবার আগের জায়গায় ফিরে যাবেন? বা অনেক সময় হয় না যে ন্যাচারাল ডিজাস্টার হয়, হয় না এরকম? অনেক ধরনের দেখ যে বাংলাদেশ ব্যাংকে একবার বড় সাইবার অ্যাটাক হয়েছিল, মনে আছে আপনাদের? জি কত স্যার। বিলিয়ন টাকা বাইরে চলে গেছিল। সো এরকম না, বড় বড় ডিজাস্টার, সাইবার অ্যাটাক বা যে কোনো ন্যাচারাল ক্যাটাস্ট্রফিক হতে পারে, আপনার ডাটা সেন্টার পুড়ে যেতে পারে, আপনার যে কোনো আনফরসিন ইভেন্টস হইতে পারে। তো এই সব ঘটলে বিজনেসটা কিভাবে আগের পর্যায়ে চলে আসবে, রেস্টোর করা যাবে, হাউ ইউ কুড রেস্টোর ইউর বিজনেস অপারেশনস। হুম, ইটস এ রিয়েল। এই এই যে বাংলাদেশে যারা এরা এই মানে বিসিপির মধ্যে মেইনলি আপনার অনেক ধরনের রিক্সের বিষয়গুলো থাকে। হুম, এবং আপনার রিক্স বলতে যে সাইবার অ্যাটাকের রিক্স, তারপরে যে ধরনের যে প্যান্ডেমিক্স, হ্যাঁ, যে আমাদের করোনা হইলো, তাই না? এটা একটা প্যান্ডেমিক্স। তারপরে যে বিভিন্ন ন্যাচারাল ডিজাস্টার হতে পারে, অল সর্ট অফ থিংস। হ্যাঁ, তো বিজনেস কন্টিনিউটি প্ল্যানটা হলো যে এই এই ধরনের অড সিচুয়েশনেও, হুম, যাতে করে হুম আহ, আপনার মানে বিজনেসকে চালিয়ে নেওয়া যেতে পারে, রিস্টোর করা যেতে পারে, বিজনেসের ম্যাসিভ কোনো যাতে ক্ষতি না হয়। হুম হুম So this is how it has to be. চ্যাপ্টার সামারিতে চলে আসতেছি। চ্যাপ্টারটা অনেক মজার, অনেক কিছু শেখার আছে। হ্যাঁ, আচ্ছা, চ্যাপ্টার সামারিতে চলে আসা আপনাদের এখানে আমি একটা ইলাস্ট্রেটিভ চ্যাপ্টার এক্সাম্পল সামারিটা দেখাতে আপনার স্ক্রিনে স্যার চাইছিলাম। দেখা যাচ্ছে না।
না, স্যার চ্যাপ্টার সামারির একটু পরে যাচ্ছি, যেহেতু চ্যাপ্টার আমরা ইন্টারেক্টিভ কোশ্চেনের একটা অ্যান্সার দেখাতে চাইছিলাম আপনাকে, ওইখানে যাচ্ছি। ইন্টারেক্টিভ কোশ্চেন এখানে কত 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 নাম্বার ছিল? 8 না 10 ছিল ওখানে, ওই যে আপনার স্যার 10 ইয়াটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করা, তারপরে ইয়া বের করা, মনে আছে? স্যার 10 10 ছিল না? ইয়েস স্যার। 10 ছিল, ওইটা একটু দেখাচ্ছি আপনাদেরকে। হুম। দেখছেন? ইন্টারেক্টিভ কোশ্চেন 10। স্যার স্ক্রিন শেয়ারটা অফ আছে স্যার। হুম। স্যার স্ক্রিন শেয়ারটা স্যার অফ আছে স্যার, ইয়েটা দেখা যাচ্ছে। ও আচ্ছা, স্ক্রিন শেয়ারটা অফ আছে, আচ্ছা সরি, আমি তো ঢুকছি বাট স্ক্রিন শেয়ার করতে ভুলে গেছি আবার। তার স্ক্রিন শেয়ার অফ অন করে দিচ্ছি। সো দেখেন এখানে ফার্স্ট ক্যালকুলেট দ্য মিন, প্রথমে বলছে যে মিন বের করার জন্য, ঠিক আছে? ওটা ওই যে একদম দেখেন বিফোর মানে ইয়ার 1 থেকে, হুম, ইয়ার 1 মানে বিফোর মানে হলো ইয়ার 1 এর ক্যাশ ফ্লো থেকে বি সেভেন বলতে ইয়ার 4 এর ক্যাশ ফ্লোর মিন, সরি অ্যাভারেজ বের করেছে, ঠিক আছে? হুম। তো এইভাবে দেখেন ইয়া করেছে, তারপরে এরা ক্যালকুলেশন করেছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ঠিক আছে? হুম। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেশন করেছে, প্রথমে অ্যাভারেজ বের করেছে, তারপর ইয়া করেছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করেছে, বি4 থেকে বি7 এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতেছে। এটা আসলে ফর্মুলাতেও বের করা যায়, এটা আবার আপনার ইয়ে ক্যালকুলেটর দিয়েও বের করা যায়, ঠিক আছে? এই 4 থেকে এই 7 এর ক্যাশ ফ্লো একটা অ্যাভারেজ বের করেছে, এরপরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করেছে। এরপরে দেখেন এটা কি করছে। আহ, আচ্ছা, এখন এখানে যে আপনার ইয়েগুলা হচ্ছে দেখেন এখানে আহ, যে ইন্টারপ্রিটেশনটা হচ্ছে, যেমন যেমন ধরেন মিন ভ্যালু বলতে কি বোঝাচ্ছে? এখানে 11 মিলিয়ন বের করা হয়েছে আপনার মিন ভ্যালু, এই যে অ্যাভারেজ, এই যে দেখেন এই যে 11 মিলিয়ন বের করা হয়েছে, ইটস এ অ্যাভারেজ ক্যাশ ফ্লো ফর প্রজেক্ট 1, কেমন? আর প্রজেক্ট 1 এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করা হয়েছে হলো 7 পয়েন্ট 1, না? রাইট? জি 7.1। তাহলে এই যে 4টা প্রজেক্টের মধ্যে আপনি কোন প্রজেক্টে যাবেন, কেন যাবেন বলতে পারবেন? স্যার এখানে অ্যাভারেজ যেহেতু সব একই দেখাচ্ছে, সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটা কম সেখানে যাওয়া ভালো, রিস্কটা কম হবে। ইয়েস, তার মানে প্রজেক্ট 4 ভালো হবে, রাইট? রাইট, জি স্যার। স্যার স্যার মেবি প্রজেক্ট 3। সরি প্রজেক্ট 3। 2.2 তো আরো কম, হ্যাঁ, ইয়েস, প্রজেক্ট 3 ভালো হবে, রাইট? প্রজেক্ট 3। জি স্যার। তো এইভাবে আপনি ইয়া করতে পারবেন, ডিসিশন মেকিং গুলা নিতে পারবেন, ঠিক আছে? হুম। আচ্ছা, আরেকটা কি জানি দেখাতে চাইছিলাম, সিভি কোফিশিয়েন্ট কোরিলেশন, সিভি বের করা আছে এরকম কোন আম, এই যে এক্সপেক্টেড ভ্যালু বের করার যে ইয়াটা, দেখেন এক্সপেক্টেড ভ্যালু কিভাবে বের করে, ইয়াটা দেখতে পারেন, কোশ্চেন 12 দেখতে পারেন। এই যে প্রত্যেকটার প্রবাবিলিটি দেওয়া আছে এবং প্রত্যেকটার ভ্যালু দেওয়া আছে, দেখছেন? ইভি ইভি কিভাবে বের করছে, এই যে ধরেন 5% ইন্টু 10, 0, ঠিক আছে, প্লাস 10% ইন্টু 0.1, প্লাস 40% ইন্টু 0.8, প্লাস 45% ইন্টু 1.35, এইভাবে তার ইভি বের করেছে। এক্সপেক্টেড ভ্যালু হলো 2.25, রাইট?
এরপরে এখানে দেখেন ইনক্রিমেন্টাল কস্ট বের করেছে কন্ট্রাক্ট প্রাইস বের করার জন্য, যে এই কন্ট্রাক্ট ইনক্রিমেন্টাল প্রাইস কত, এখানে স্টোরেজ কস্ট কত, তারপর ডেলিভারি কস্ট বের করেছে, অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট কত, অ্যাডিশনাল ফিক্স কস্ট কত, এইভাবে করে টোটাল কস্ট বের করে এটা ইয়ে করেছে আর কি। যাই হোক, এই কোশ্চেনটা দেখলে আপনারা এটা আরো ভালো বুঝবেন। আমাদের আমাদের ইয়াতে আমরা তো আচ্ছা সিভি বের করার মতন আচ্ছা কোথাও আচ্ছা সিভিটা আচ্ছা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিভি বের করার ফর্মুলা আপনাকে বলেছি। সিভি কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশনের ফর্মুলা কি বলেন? সিভির ফর্মুলা কি? হোয়াট ইজ কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন বের করার, শামিমা বলেন। কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন বের করার Sir, population standard deviation divided by the mean. স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইডেড কে বাই, মিন দিয়ে ভাগ দিতে হবে স্যার। হ্যাঁ এটা আপনার 100-এ কনভার্ট করলে সিবি বেরিয়ে যাবে, রাইট? জি স্যার। যদি আমরা সিভি কে বলি তাহলে সিভি মানে আপনাকে যদি বলি যে কোনটা হুইচ ইজ দ্য বেস্ট মেথড অফ অ্যাকচুয়ালি মেজারিং দ্য রিস্ক, সিভি অর দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তখন আপনি কি সিভি বলবেন? সিভি সিভি। সিভিতে কেন বেস্ট বলা হয় বলতে পারবেন? কস্টের ফ্লাকচুয়েশন যদি অনেক হাই হয়ে যায় তখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে আর কি প্রপারলি আমরা ডিসক্রাইব নাও করতে পারি, বা হচ্ছে আমাদের রাইট আমাদেরকে থিঙ্কিংটা নাও দিতে পারে, বাট কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েন্স সেটাতে আর কি মানে দিতে পারে আর কি, ভালো ডিসিশন মেকিং এর জন্য এটা বেশি ভালো কাজে দিবে। হ্যাঁ মানে ধরেন যদি এরকম হয় যে ভ্যালু কোনোটা সিগনিফিকেন্টলি হাই কোনোটা সিগনিফিকেন্টলি লো, ভ্যালু যদি খুব আপ ডাউন করে সিগনিফিকেন্টলি, সেক্ষেত্রে আপনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মিসলিডিং রেজাল্ট দিতে পারে। ব্যাপারটা বুঝছেন? মানে প্রপার রেজাল্ট নাও দিতে পারে, সেই ক্ষেত্রে সিভি আপনার বেস্ট রেজাল্ট দিতে পারবে, ঠিক আছে? সো দিস ইজ হাউ ইট হ্যাজ টু বি, ঠিক আছে? এইভাবে করছে আর কি। বাকিটা আপনারা পারবেন, আর কিছু বলার নাই। এরপর আপনাদেরকে আচ্ছা আমরা একটু ইয়েতে আহ, আহ, আলামিন আচ্ছা ওই শাহিদুজ্জামান ভাই কোন চ্যাপ্টার পড়াচ্ছে এখন? আপনাদের সাথে আমাদের কো টিচার ক্লাস নিচ্ছে, সে কোন টিচার কোন ক্লাস পড়াচ্ছে? সে কি পড়াচ্ছে বলবেন? চ্যাপ্টার 6 পড়াইছিল লাস্টে, চ্যাপ্টার স্ট্র্যাটেজিক 6। ক্যাপাবিলিটি। ইয়েস স্যার। ওকে, স্ট্র্যাটেজিক ক্যাপাবিলিটি পড়াচ্ছে, ফাইন। তাহলে আমরা তাহলে ইয়েস ইয়াতে স্যার। চলে যাই, চ্যাপ্টার 11-এ চলে যাই আজকে, হ্যাঁ একটু পড়ি, যেহেতু কিছু সময় আছে আমরা একটু পড়ি, হ্যাঁ। স্যার 11-এ যাওয়ার আগে আমার একটা কোশ্চেন ছিল স্যার, কাইন্ডলি যদি। না না ভাই, কি কোশ্চেন? বিজনেস স্ট্র্যাটেজিতে স্যার আমাদের কি চ্যাপ্টার গুলা সিরিয়ালে 1 টু লাস্ট পর্যন্ত পড়া ভালো হবে, নাকি যে কোনো চ্যাপ্টার থেকে পড়ার মতো ইয়ে আছে, বা একটার সাথে একটা লিংক আছে কিনা ওইটা সব, নাকি কিছু সাবজেক্ট আছে যেগুলো টোটালি কিছু কিছু ইন্ডিভিজুয়াল? চ্যাপ্টারের সাথে কিছু কিছু চ্যাপ্টার কোরিলেটেড। আপনার সিলেবাসটা দেখলে আপনার কনসেপ্টটা ক্লিয়ার হবে। সিলেবাসটা কি দেখেছেন? জি স্যার, আমি যখন ইনভেস্টমেন্ট ইয়েতে পড়তেছিলাম,
হুম। বিশেষ করে এফএম এ যখন পড়তেছিলাম তখন দেখি টু যখন পড়তে যাই টু তে কিছু জিনিস আমার লাগে যেটা হচ্ছে চ্যাপ্টার থ্রি তে ডিসক্রাইব করা। হ্যাঁ, তো এই জন্য আমার কোশ্চেনটা বিজনেস স্ট্র্যাটেজিতে আসলো, বিজনেস এটা তো বেশি স্ট্র্যাটেজির এমপিসি। যে আপনাদের যে বিজনেস স্ট্র্যাটেজির যে সিলেবাসটা কি কখনো উল্টে দেখেছেন? পুরোটা স্যার দেখি নাই। এটা তো আপনার দেখা উচিত। বিজনেস স্ট্র্যাটেজির সিলেবাসটা কিন্তু আপনার সত্যি কথা বলতে যে আপনাদের দেখা উচিত, রিয়েলি বললাম। কারণ দেখেন, বিজনেস স্ট্র্যাটেজিতে আপনাকে দেখতে কেন দেখতে হবে, কারণ কোন চ্যাপ্টারের সাথে কোন চ্যাপ্টারের লিঙ্ক আছে, হ্যাঁ, এইটা আপনার জানা উচিত। এবং আমরা কিন্তু আপনাদেরকে ওইভাবেই পড়াচ্ছিলাম, ব্যাপারটা বুঝছেন? যেমন ধরেন আমি যদি বলি আপনার প্রথম দিকের চ্যাপ্টার গুলো, হ্যাঁ, যেমন ধরেন চ্যাপ্টার 2 এর সাথে 3, 3 এর সাথে 4, ব্যাপারটা বুঝছেন? হ্যাঁ, জি 4-এর স্যার। সাথে আবার 5, এগুলো কিন্তু ইন্টারলিঙ্ক চ্যাপ্টার, ব্যাপারটা বুঝছেন? আবার আপনি ইয়েস স্যার। 6, চ্যাপ্টার 6 যেটা আছে যে স্ট্র্যাটেজিক ক্যাপাবিলিটি, আপনার স্ট্র্যাটেজিক ক্যাপাবিলিটির সাথে স্ট্র্যাটেজিক অপশনস, কেমন স্ট্র্যাটেজি ফর প্রোডাক্ট 6, 7, 8, 9, ঠিক আছে? এগুলো কিন্তু রিলেটেড চ্যাপ্টার, ব্যাপারটা বুঝছেন? জি স্যার। এইবার আসেন আবার যেমন 10, 11, 10-এ আছে আপনার রিস্ক ম্যানেজমেন্ট, 11-তে আছে মেথডস অফ ডেভেলপমেন্ট, এটা কিন্তু রিলেটেড। হ্যাঁ, তারপর ইভ্যালুয়েশন দ্য পারফরমেন্স অ্যান্ড স্ট্র্যাটেজিস, হ্যাঁ, এইটা। তারপরে এরপরে এরপরে আসুন আবার 13, 13 ইজ এ বিজনেস প্ল্যানিং অ্যান্ড ফাংশনাল স্ট্র্যাটেজি, যেটা একটু ডিফারেন্ট টাইপের চ্যাপ্টার, ঠিক আছে? আবার 14, 15 রিলেটেড, ধরেন স্ট্র্যাটেজিস ফর ইনফরমেশন, স্ট্র্যাটেজিস ফর চেঞ্জ। আবার 16টা আনরিলেটেড, ইথিক্স, সাস্টেনেবিলিটি, কর্পোরেট রেসপন্সিবিলিটি, এরকম আর কি। তো এইটা আসলে ভ্যারি করে, আপনি আসলে কোন চ্যাপ্টার পড়তেছেন, ওই চ্যাপ্টারের সাথে একদম ডিরেক্টলি রিলেটেড পরবর্তীতে কোন চ্যাপ্টার শুরু হয়েছে, সে অনুযায়ী আপনাকে যাইতে হবে। আপনি বুঝতে কি পারছি স্যার। আমার আপনার কোশ্চেনের অ্যান্সার কি আমি দিতে পারলাম কি না? ইয়েস ইয়েস স্যার, ইয়েস। থ্যাংক ইউ স্যার। এইভাবে আপনাকে পড়তে হবে। আর আমরা ভাগাভাগি করে নিয়েছি, তো তো দেখা যাচ্ছে ওই আপনাকে আমাদের কো টিচার যে ভাই শাহিদুজ্জামান ভাই যেটা পড়াচ্ছে, হ্যাঁ, উনি উনি ওই রিলেটেড চ্যাপ্টার গুলোই পড়াচ্ছে, যদি উনি প্রথম দিকে রিলেটেড চ্যাপ্টার গুলো পড়াবে, কেমন? আর শেষের দিকে, মানে মাঝখানের পরের থেকে শেষের দিকে প্লাস মাঝখানের পরের থেকে যে চ্যাপ্টার গুলা, এইগুলা আমি পড়াচ্ছি। তবে যখন কেস পড়াবো তখন আমি জানি না কয়টা ক্লাস পাবো। আমার তো আসলে আপনাদের তো মানে মোটামুটি সাফিসিয়েন্ট ক্লাস পাইলে আশা করা যায় যে কিছু কেস আমরা আলোচনা করব আর কি, হ্যাঁ। তো কেস যখন পড়াবো তখন আপনাদেরকে আবার এটা মাথায় রাখতে হবে যে ওই কেসের অ্যান্সার কিন্তু আপনার এটা কিন্তু আপনার মানে একই কেসে আপনার প্রথম দিক থেকে চ্যাপ্টার থেকেও অ্যান্সার করতে হবে, আবার মাঝখান থেকেও করতে হতে পারে, শেষের দিকেও করতে হতে পারে। আপনি কি বুঝতে পারছেন? কেসের কোশ্চেন গুলা কিন্তু আপনার চ্যাপ্টার বেসিস হবে না, এটা আপনার একই কোশ্চেনের মধ্যে দেখবেন যে আপনার একাধিক চ্যাপ্টারের রিলেটেড প্রবলেম আছে, ব্যাপারটা বুঝছেন? তো জি স্যার। যখন যেই প্রবলেমটা যে চ্যাপ্টার থেকে আমরা শিখবো, সেই জিনিসটা আমরা ওই রিলেটেড থিওরি গুলো আমরা ওখান থেকে বলার চেষ্টা করব, এবং ওই রিলেটেড সিদ্ধান্তগুলো আমরা ওখান থেকে দেওয়ার চেষ্টা করব। আপনি কি বুঝতে পেরেছেন আমি কি বলতেছি? ইয়েস স্যার। জি স্যার। সো এটা আর কি। সো গ্রোথ, আমরা সবাই জানি গ্রোথ গ্রোথ কি জিনিস না। গ্রোথ তো স্ট্র্যাটেজিতে এরকম গ্রোথ কথাটা খুব ইম্পর্টেন্ট। তো সো এখানেও দেয়ার আর ডিফারেন্ট মেথডস অফ গ্রোথ আছে। গ্রোথটা কি, এভাবে আপনার অনেক কিছু এখানে বলা আছে। দেখেন এখানে একটা লিঞ্চের একটা এক্সপ্যানশন ম্যাট্রিক্স এর কথা বলা হচ্ছে। এই এক্সপ্যানশন ম্যাট্রিক্সে আমরা কিছু বুঝতে পারি কিনা,
তো সো এটা দেখেন ইন্টারনাল ডোমেস্টিক ডেভেলপমেন্ট, নিউ লোকেশন কপারি, এটাকে লিঙ্ক করা যায়? আমরা লিঙ্ক করতে পারবো? হুম। ইন্টারনাল ডেভেলপমেন্ট এদিকে হোম কান্ট্রি, লোকেশন যদি হোম কান্ট্রি হয় আর ডেভেলপমেন্ট যদি ইন্টারনাল হয়, তখন কি হবে? ইন্টারনাল ডোমেস্টিক ডেভেলপমেন্ট হবে, রাইট? ইয়েস স্যার। আচ্ছা, যদি এমন হয় যে আমরা আমরা ইয়া করছি, লোকেশনটা আমাদের দেশের বাইরে, গ্লোবাল অপারেশন কিংবা ওভারসিজ অপারেশন বা ওভারসিজ অফিস, গ্লোবাল ইয়া এক্সপোর্ট, এগুলো হলে ইন্টারনাল ডেভেলপমেন্টের সাথে লিঙ্ক কেমন হবে? সো ডেফিনেটলি ইট শুড বি ওভারসিজ অপারেশন হইতে হবে, তাই না? কারণ আপনি ইন্টারনাল ডেভেলপমেন্ট হচ্ছে, বাট এটা তো হোম কান্ট্রিতে হচ্ছে না, এটা তো দেশের বাইরেতে হচ্ছে, রাইট? আপনাদের অ্যাটেন্ডেন্স অনেক কমে যাচ্ছে, আপনার কি রাতের কারণে অনেকেই কি ইয়া করছেন? এখনো স্যার 22 জন আছে স্যার। হ্যাঁ, না এই তো ছিল 50 জনের কাছাকাছি, এখন তো দেখি অর্ধেক হয়ে গেছে, কারণ কি? ওয়েদারের কারণে অনেকেই মানে ট্রাবল আচ্ছা ফেস করতেছে। আচ্ছা, না অসুবিধা নাই, আমরাও বেশিক্ষণ আপনাদেরকে রাখবো না, আমরা স্যার অল্প বেসিক্যালি কিছুক্ষণ। এরকম হয় না, আজকে স্যার ওয়েদারটা একটু ডিফারেন্ট, এই জন্য স্যার এরকম না হয়েছে। না, ছেড়ে দিব, আপনাদেরকে ছেড়ে দিব, অসুবিধা নেই, আজকে ওয়েদারও একটু খারাপ, আমাদেরও বাসায় যেতে হবে, অনেকেই গাড়ি ঘোড়া পাবে না, ঠিক আছে? সো আচ্ছা, অসুবিধা নেই, এটা একটু বলি আমরা। সো দেখেন, এক্সটার্নাল ডেভেলপমেন্ট যদি হয় ইন এ হোম কান্ট্রি, তখন কি হয়, তখন কিভাবে হয়? হোম কান্ট্রিতে আপনার দেশের ভিতরে আপনি এক্সটার্নাল ডেভেলপমেন্ট করবেন, তখন কিভাবে করবেন? স্যার, পাশে এক্সটার্নাল ডেভেলপমেন্ট হচ্ছে কন্ট্রাক্ট গুলার কথা বলা হয়েছে, যে জয়েন্ট ভেঞ্চার, মার্জার, অ্যাকুইজিশন, অ্যালায়েন্সেস, ফ্র্যাঞ্চাইজি ও লাইসেন্স। তো আমি হোম কান্ট্রি থেকে যদি ইন্টারনাল ডেভেলপমেন্ট করি তাহলে ওটার প্রসেস থাকবে, আর এক্সটার্নাল ডেভেলপমেন্ট করতে গেলে আমার বাইরের গ্লোবাল কান্ট্রি গুলোর সাথে এই ধরনের যে কোনো একটা এক্সটার্নাল ডেভেলপমেন্টের যে কোনো একটা অ্যাকুইজিশন হতে পারে বা জয়েন্ট ভেঞ্চার হতে পারে, এই কন্ট্রাক্টে জড়িত হতে হবে। দেন গিয়ে আমি আউটসাইডে আমার ডেভেলপমেন্ট করতে পারবো, জি বিজনেস জি গ্রোথটা করতে পারবো। জি জি, মানে আমি যেটা বলতে চাচ্ছি, ধরেন আপনি আপনার হোম কান্ট্রিতে আপনি এক্সটার্নালি ডেভেলপ করতে চান, তখন কি করতে হবে শামিমা? স্যার, ওই যে কন্ট্রাক্ট গুলো সেখান থেকে অ্যাডপ্ট করতে হবে, কান্ট্রি বা এক্স্যাক্টলি, কোম্পানি বাছাই আপনাকে করতে হবে আপনি তাদের ধরেন সাথে। আপনি ধরেন একটা ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশন ছিলেন, তখন আপনাকে জয়েন্ট ভেঞ্চারে যাইতে হবে, জি আপনাকে স্যার। মার্জারে যাইতে হইতে পারে, আপনাকে ফরেন কোম্পানির সাথে আপনাকে ফ্র্যাঞ্চাইজ নিতে হইতে পারে, আপনি ফরেন কোম্পানিকে লাইসেন্স, তাহলে কি হবে যখন আপনি দেশের বাইরের কোম্পানিকে বাংলাদেশে আনবেন, রাইট? হুম। জি। কিংবা তাদের সাথে এমইউ করবেন, মার্চ করবেন, কিংবা জয়েন্ট ভেঞ্চার করবেন, তখন তো আপনার হোম কান্ট্রিতে এক্সটার্নাল ডেভেলপমেন্ট হবে, ব্যাপারটা বুঝছেন? জি স্যার, যেমন আমাদের মোবাইল বিজনেস গুলো যেমন হয়, এরা জি বেশিরভাগই ফ্র্যাঞ্চাইজ নিয়ে থাকে, জি ফ্র্যাঞ্চাইজ লাইসেন্সিং করে থাকে। জি 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 জি। আচ্ছা, যদি এরকম হয় যে এ, এ, আপনি এক্সটার্নাল ডেভেলপমেন্ট করবেন কিন্তু আপনার দেশের মধ্যে করবেন না, তখন দেশের বাইরে করবেন, তখন কিভাবে হবে? তখনও ঠিক একইভাবে করতে পারবেন, তখন কিভাবে হবে? আপনি দেশের বাইরে অপারেশন, ঠিক আছে, কিন্তু আপনি এক্সটার্নাল ডেভেলপমেন্ট করতে চাচ্ছেন, তখন আপনার দেশের বাইরের যে কোম্পানিগুলো আছে তাদের সাথে আপনি মার্জার করেন, তাদের সাথে অ্যাকুইজিশন করেন, তাদের সাথে জয়েন্ট ভেঞ্চার করেন, রাইট? তো জি তখন স্যার। আপনার এক্সটার্নাল ডেভেলপমেন্ট হবে, এটাই আসলে, এটা একটা ম্যাট্রিক্স, এটা আসলে একটা এক্সপ্যানশন ম্যাট্রিক্স বলছে আর কি, কেমন?
হ্যাঁ, এটা যে লিঞ্চের একটা এক্সপ্যানশন ম্যাট্রিক্স বলছে। অর্গানিক গ্রোথ, আচ্ছা, এক গ্রোথ তো অনেক ধরনের আছে। অর্গানিক, আমরা তো অর্গানিক নামটার সাথে আমাদের ইন্টারনাল ডেভেলপমেন্টের অনেক সম্পর্ক আছে, কেমন? সো আমরা বলি না যে অর্গানিক ফুড, আমরা বলি অর্গানিক ফুড, বলি বলি, রাইট? আচ্ছা ঠিক আছে, অর্গানিক ফুড, অর্গানিক ফুড বলতে আমরা আসলে লেভেল অফ নিউট্রিশন, মানে আমরা ভেজাল বিহীন বোঝার চেষ্টা করি, কিংবা ধরেন অ্যাডাল্টারেশন নাই, কিংবা কোনো ধরনের ইয়া নাই। এনিওয়ে, অর্গানিক গ্রোথ বলতে কি বোঝাচ্ছে? অর্গানিক গ্রোথ বলতে বোঝাচ্ছে যে যদি ফার্ম তার নিজের ওন রিসোর্সেস এবং ক্যাপাবিলিটিস হুম ইউজ করে, হুম ওন রিসোর্স ওন ক্যাপাবিলিটিস ইউজ করে যদি ফার্মের এক্সপ্যানশন হয়, ফার্মের সাইজ বাড়ে, কিংবা ফার্মের প্রফিট বাড়ে, কিংবা ফার্মের অ্যাক্টিভিটি ডাইভার্সিফাইড হয়, দেন এটাকে বলতেছে আমরা অর্গানিক গ্রোথ, রাইট? ইনার গ্রোথ, ইনার গ্রোথ। অর্গানিক গ্রোথ। হুম কিন্তু এটা রিসোর্সটা তাদের ওন রিসোর্স, বা তার ক্যাপাবিলিটিসটা তাদের ওন ক্যাপাবিলিটিস, রাইট? জি স্যার। তো এখন তাহলে যদি বলি আমরা যে হোয়াট আর দ্য বেনিফিটস অফ হ্যাভিং দ্য অর্গানিক গ্রোথ, দ্য অর্গানিক গ্রোথের বেনিফিট গুলো কি কি? হোয়াট আর দ্য বেনিফিটস অফ হ্যাভিং অর্গানিক গ্রোথ, বলেন কি কি বেনিফিট আছে বলুন। স্যার একটি টেকনোলজিক্যাল ইনোভেশন বাড়বে আমাদের, তারপর হচ্ছে গিয়ে অবশ্যই। আমাদের মার্কেট অ্যাকুইজিশন যেটা থাকবে বা মার্কেট শেয়ার বাড়বে, হ্যাঁ। আর আমাদের প্রসেস ডেভেলপমেন্ট হবে, তারপর আমাদের রিসোর্স ইউটিলাইজেশন গুলা ভালো হবে, হেলদি ইন হবে। হাউস, ইন হাউস ডেভেলপমেন্ট, তাই না? জি আমরা স্যার। আমরা নিজেই আমাদের নিজেদের ডেভেলপমেন্ট করার যে বিষয়টা, তাই না? আবার হুম রিস্ক মিনিমাইজ করতে পারবো আমরা। এবং আমরা যেহেতু আমরা লোন নিচ্ছি না, আমরা কারোর জি কাছ স্যার। থেকে টাকা নিচ্ছি না, টাকা নিয়ে আমরা ইনভেস্টমেন্ট করছি না, তো এই জন্য কিছুটা হলেও ইট শুড বি লেস রিস্কি, কেমন? হ্যাঁ, ইট শুড বড় বি সবচেয়ে চিপার, বড় ইট শুড বি বেনিফিট লেস হচ্ছে স্যার রিস্কি। কন্ট্রোলটা হ্যাঁ। থাকে, কন্ট্রোলটা ইয়া হয় হ্যাঁ। না, ভাস্ট হয় না। হ্যাঁ। এর It থামতে provide বল। career development opportunities. It should be cheaper because assets are being acquired. Asset যেগুলা acquire করা হয়েছে without additional payment of for goodwill, come on. It is less risky. So there are so many things. There are so many things. So international expansions কিছুটা আপনার বলতে পারি যে আমরা এটা হচ্ছে গ্লোবালাইজেশনের পার্ট, বিকজ it's a big undertaking and firms must understand the reason for it and be sure that they have the resources to manage it both strategically and operationally. The decision about the international market to enter should be based on the assessment of market attractiveness, competitive advantage, and risks. So, international, we are going towards the international expansion. So, এই যে আমাদের ইন্টারন্যাশনালি আমরা এক্সপ্যানশন করছি, কি কি কারণে করি? ফার্স্ট অফ অল, আমরা ডেফিনেটলি আমাদের অপরচুনিটিস গুলা বাড়াতে চাই, কেমন? সো ইটস এ চান্স অফ হ্যাভিং মোর অপরচুনিটিস অন বোর্ড। সো আমরা অনেক সময় ইন্টারন্যাশনাল এক্সপ্যানশন করি বিকজ অফ আমাদের মানে সেলস গ্রোথটাকে আমরা ডিফারেন্ট স্টেজে নিয়ে যাওয়ার জন্য, আমাদের ইন্টেন্স, আমাদের যখন কম্পিটিশনটা বাড়ে বাড়ে হ্যাঁ, ডোমেস্টিক মার্কেটে, তখন আমরা এটাকে চেষ্টা করি ইন্টারন্যাশনালি নিয়ে, যে এটাকে আরো কম্পিটিটিভ করার জন্য ইন্টারন্যাশনাল মার্কেটে, টু বুস্ট আপ দ্য বিজনেস। আমরা ডাইভার্সিফিকেশনের আরেকটা মূল কারণ হতে পারে দেয়ার মাইট বি সাম উই আর ডুইং স্প্রেডিং দ্য রিস্ক, এবং অ্যাট দ্য সেম টাইম আমরা যখন হিউজ R&D করি, তখন দেখা যাচ্ছে যে এই যে টেকনোলজিক্যাল ফ্যাক্টরস গুলা, কেমন, এই যে হাই কস্ট ইনভেস্টমেন্ট ইন দ্য প্ল্যান্ট মেশিনারিজ অ্যান্ড আদার থিংস,
এই বিষয়গুলোকে আমরা তখন চিন্তা করি যে এগুলাকে যদি আমাদেরকে করতে হয়, মানে ইকোনমিক্স অফ স্কেল যেটাকে বলি আমরা, ঠিক আছে, যে আমাদের লো কস্টে আমাদের কোয়ালিটি হাই করতে হয়, সেই ক্ষেত্রে আমাদেরকে ডেফিনেটলি উই শুড গো ফর ইন্টারন্যাশনাল এক্সপ্যানশন। সো অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের কোনো কোনো প্রোডাক্ট কোয়ালিটি ভেরিয়েশন করতে হচ্ছে ডিপেন্ডিং অন দ্য মার্কেট। ধরেন আপনি এশিয়ার মার্কেটের জন্য যে প্রোডাক্টটা তৈরি করছে, আপনি ইউরোপের মার্কেটের জন্য ডেফিনেটলি আপনাকে আরো হাই হাই লেভেলের প্রোডাক্ট তৈরি করতে হবে। সো দিস ইজ অলসো ভেরিয়েশন ইন কোয়ালিটিস টু সাম এক্সটেন্ট। ফাইন্যান্স একটা অপরচুনিটিস, বিকজ যখন ইন্টারন্যাশনালি ইমার্জিং মার্কেটে যাবেন তখন ফেভারেবল অপরচুনিটিস আর দেয়ার, ডেভেলপমেন্ট অফ ইমার্জিং মার্কেট, there are so many things we need for international expansion, and other things. সো আজকে আমরা এই পর্যন্তই রাখি, ঠিক আছে? থ্যাঙ্কস ফর ইউর, যদিও ব্যাড ওয়েদারে আপনারা সবাই ক্লাস করেছেন, ঠিক আছে? বি হ্যাপি টু সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার। ভালো থাকেন, টেক কেয়ার, কথা হবে, বাই বাই। থ্যাংক ইউ স্যার, আসসালামু ওকে, আলাইকুম। আসসালাম।